সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে। দর্শক, 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে আমরা আজ আলোচনা করব। বাজেটটা আসলে কেমন হয়েছে সেই আলোচনা আমরা কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাবনা এটা দেওয়ার পর থেকে বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। কতটুকু সাধারণ মানুষের উপযোগী বাজেট হলো, কতটুকু বিনিয়োগ বান্ধব, কিংবা অর্থমন্ত্রী যে লক্ষ্যমাত্রাগুলো দিয়েছিলেন প্রবৃদ্ধি বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সেই রকম হয়েছে বা সেটি অর্জনের জন্য কতটুকু উপযোগী বাজেট হয়েছে। দুজন অতিথি রয়েছেন আমাদের সাথে, আব্দুল মাতলুব আহমদ, এফবিসিসিআই সাবেক সভাপতি, এবং আছেন ডক্টর আব্দুর রাজ্জাক, অর্থনীতিবিদ এবং র্যাপিডের চেয়ারম্যান, গবেষণা সংস্থা র্যাপিড। আপনারা সবাই তাকে চেনেন। স্বাগত জানাচ্ছি দুজনকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি সরাসরি এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর আব্দুল মাতলুব আহমদ, বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আপনি উদ্বিগ্ন ঠিক বলবো না, কিন্তু এটা নিয়ে খুবই আবেগের একটা জায়গা আপনার, নিজে গবেষণা করেন, নিজে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেন। এই বাজেট কতটা বিনিয়োগ বান্ধব হয়েছে বলে আপনার মনে হয়? যদি বিনিয়োগের দিকে তাকাই, বিনিয়োগ কী চায়? ডোমেস্টিক মার্কেট স্ট্রং, এবং ডোমেস্টিকে যারা ব্যবসা করছে তারা খুব স্ট্রং। তখন বিদেশিরা তখন দেখে আরে একটু ভাগ আমরা একটু নেই না কেন, তখন তারা ইনভেস্টমেন্ট করতে আসে। এখন যারা ইনভেস্টমেন্ট করতে আসে তারা কিন্তু দুটো জিনিস দেখে, তারা কি তাদের প্রফিটটা নিয়ে যেতে পারবে, আরেকটা জিনিস দেখে যে স্ট্যাবিলিটি কীরকম আছে। আল্লাহ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যেভাবে একটা স্টেবল গভর্নমেন্ট চালিয়ে গেছেন আজকে 15 বছর এক টানে, আর আগে তো একবার করিয়েছেন, সেটা কিন্তু একটা বিরাট একটা আস্থার জায়গা বিদেশিদের দিয়েছে। এবং তারপরে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হলো তাদেরকে অ্যাট্রাকশন করার জন্য। এবং সেখানে আমরা দেখলাম বিশেষ করে মিরেশ্বরাই, যেটা শেখ মুজিবের নামে করা হয়েছে এখন, সেইখানেও কিন্তু দেখলাম যে ল্যান্ড কিন্তু আর অ্যালোকেশন খালি নাই, এবং দেশি বিদেশি সবাই কিন্তু ল্যান্ড নিয়েছে। আমরাও কিছুটা ল্যান্ড নিয়েছি, ওখানে আরও ইনভেস্ট করব। তো সব মিলিয়ে বিনিয়োগের জন্য যা একটা দরকার ছিল এনার্জি, যেমন পাওয়ার কিংবা গ্যাস। পাওয়ারে তো এখন আমরা প্রায় 30,000 মেগাওয়াট হয়ে গেছে, আমরা তো ব্যবহারই করতে পারছি না। আর গ্যাসে সমস্যাটা যেটা হয়েছে সেটা আমাদের নিজস্ব গ্যাস কমে গেছে, বাট আমরা এলএনজি দিয়ে সেটাকে মেকআপ করে চালাচ্ছি। এখন যদি আপনি দেখেন যে এই বাজেটের সাথে বিনিয়োগের সম্পর্কটা কি আছে, বাজেট কিন্তু এই বিনিয়োগের ব্যাপারে বাজেটের আগেই সরকার কিন্তু অনেক ছাড় দিয়ে দিয়েছেন, যে ছাড় হয়তো অনেক অন্য দেশেও দেয় না। আমাদের যে বিনিয়োগের যে সমস্যাটা এখন আমরা ফেস করছি সেটা হলো গ্যাস এবং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন পাওয়া যাচ্ছে না, এগুলো একটা। আর আমরা যে শিল্প চালাবো সেটার যে ডলার কিনে যে এলসি যে স্বাচ্ছন্দ্যে করব, সেটাও করতে পারছি না। না, আমি একটু পেছনের একটা বিষয় আপনার মাধ্যমে অ্যানালাইসিস করতে চাই। আপনি বলছিলেন যে গেল 15 বছর ধরে স্ট্যাবিলিটি বা অন্যান্য অবকাঠামো মোটামুটিভাবে উন্নত হয়েছে, কিন্তু যদি বেসরকারি বিনিয়োগ জিডিপির আনুপাতিক হারে দেখি সেটা কিন্তু 23-এর মধ্যেই আটকে আছে। বিদেশি বিনিয়োগ 23 সালে 3 বিলিয়ন, তার আগের বছর কিন্তু $3.5 বিলিয়ন এসেছিল। বাড়ার কথা ছিল, তো যদি পরিস্থিতি অনুকূলেই থাকে তাহলে বাড়ছে না কেন? অবভিয়াসলি আপনি খেয়াল করে দেখবেন পোস্ট কোভিড অনেক দেশ কিন্তু বেশ নিচে নেমে গেছিলো, বাংলাদেশ কিন্তু মোটামুটি স্টেবল ছিল। এমনকি ইন্ডিয়াও কিন্তু জিডিপি ওদের গ্রোথ নেগেটিভ ছিল, কিন্তু দেখেন ইন্ডিয়া কিন্তু উপরে চলে গেল, বিকজ তারা এনার্জি বিলসটা দে সেভ লট অফ মানি ইন এনার্জি বিলস। যেমন ডিজেল ওরা রাশিয়াটার সাথে কিনে নিয়ে এসে নিজেরাই রিফাইন করে আবার রপ্তানি করেছে, যেগুলো কিন্তু আমরা এই সুযোগগুলো পাইনি। আমরা অনেক বেশি বেশি টাকা দিয়ে ডিজেল কিনেছি, এবং তার চেয়ে বেশি আমরা ফ্রেট কস্ট দিয়ে এনেছি, জাস্ট টু স্যাটিসফাই দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড দ্য পিপলস ডিমান্ড ফর গ্যাস অ্যান্ড পাওয়ার। সরকার কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছে, এবং এটা দাওয়াতে আমাদের লব সাইডেড গ্রোথ হয়ে গেছে। মানে টাকা চলে গেছে বেশি, হঠাৎ করে দেখা যায় টাকা নাই, এবং ব্যাংকেও দেখা যাচ্ছে যে লিকুইডিটি ক্রাইসিস শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে আমি এটা বলবো, বিনিয়োগের যে শর্তগুলো থাকে বেশিরভাগ শর্ত কিন্তু অন গ্রাউন্ড। যেটা মিসিং সেটা হলো বাংলাদেশের বাইরে যেসব স্ট্রেসগুলো থাকে, যেমন যুদ্ধ, যেমন কোভিডের পরবর্তী যে সিচুয়েশনগুলো, এইগুলো আমাদের ডিস্টার্ব করছে। আমি আবারও আসবো আপনার কাছে। ডক্টর আব্দুর রাজ্জাক, বিনিয়োগ এবং বাণিজ্য নিয়ে আপনারও বিস্তর গবেষণা।
মাতলুব আহমদ বলছিলেন যে বিনিয়োগের যে পূর্ব শর্তগুলা আমাদের আছে, বহির্বিশ্বই আমাদেরকে বেশি ডিস্টার্ব করছে। আসলে এইটা কতটুকু জাস্টিফাইড বলে আপনি মনে করেন? এবং যদি বিনিয়োগের পরিবেশ থাকেই, আমি যেটা বলছিলাম এবছর তো আমার 34% চলে যাওয়ার কথা ছিল, এটা কেন গেল না? ধন্যবাদ প্রথমে আমাকে এখানে ডাকার জন্য, আপনার অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত। বিনিয়োগের ব্যাপারে মতলুব ভাই যেটা বলেছেন, আমার পক্ষে সাধ্য নয় যে ওনাকে অন্য কিছু বলার ওনার সঙ্গে, কারণ ওনারা সরাসরি এই লাইনে, এখানে ওনারাই হচ্ছে রিয়েল স্টেক হোল্ডার্স। আমরা পড়াশোনা করা, গবেষণা করার লোকজন, কিন্তু তারপরে মতলুব ভাইয়ের কথার সূত্র ধরে আমাকে দুটো কথা বলতে হচ্ছে। প্রথম কথা, অবশ্যই বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য অনেক চেষ্টা করা হয়েছে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে আমরা যে পরিমাণ ইনভেস্টমেন্ট করেছি, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। যে মেগা প্রজেক্টগুলো হয়েছে সেগুলোর বেনিফিট বাংলাদেশ পাবে। সব কিছু আপনি 1 বছরের মধ্যে পাবেন, 2 বছরের মধ্যে পাবেন, এটা এরকম না। লং টার্ম ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ তৈরি করতে পেরেছে। সমস্যা হয়েছে কি না, কয়েকটি সমস্যা। একটি হচ্ছে এনেবলিং এনভায়রনমেন্ট। খালি তো আপনি ইনফ্রাস্ট্রাকচার করলে হবে না, এটার সঙ্গে সাপোর্টিং যে এনভায়রনমেন্ট লাগবে, সেটা বাংলাদেশে আমরা এখনও তৈরি করতে পেরেছি কিনা একটু চিন্তা করতে হবে। যেমন দেখেন, আমি আপনাকে বলতে পারি যে যদি এরকম হয়, আপনি ইনফ্রাস্ট্রাকচার করলেন কিন্তু আপনার কাস্টমস ক্লিয়ারেন্সে যদি অসুবিধা হয়, যেটা অনেক সময় অনেক ইনভেস্টররা আমাদেরকে বলে থাকেন, সেটি একটি সমস্যা। ওয়ান স্টপ সার্ভিসেস দেওয়ার কথা ছিল এবং সেগুলো চেষ্টা করা হচ্ছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু সীমাবদ্ধতা আছে। ট্রেড লজিস্টিক্স আমরা যেটাকে বলি, চিটাং যদি আমাদের মেন পোর্ট হয়, ঢাকা এবং গাজীপুর যদি আমাদের প্রধান রপ্তানি প্রসেসিং উৎপাদনের হাব হয়, তাহলে আমরা কত তাড়াতাড়ি চিটাং পোর্টের সঙ্গে কানেকশন করবো, সে একটা ব্যাপার আছে। দেখুন, বিশ্বের বিভিন্ন দেশে যদি আপনি ঘিরে দেখেন, তাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে কোস্টাল বেল্টে। আপনি দেখেন চায়নার কথা চিন্তা করেন, চায়নার কিন্তু কোস্টাল বেল্টে কিন্তু সব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হাব, যেন খুব তাড়াতাড়ি সহজে জাহাজে তুলে দিতে পারে। কারণ কস্ট অফ বিজনেসের একটা বড় একটা অংশ, স্পেশালি এক্সপোর্টস বা ট্রেডের ক্ষেত্রে হচ্ছে এই পরিবহনের খরচ। আমাদের দেশে সামহাও আমরা এটা ঢাকা কেন্দ্রিক হয়েছে, যার ফলে কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কত তাড়াতাড়ি সেই মালামালটাকে পোর্ট থেকে নিয়ে যেতে পারবো, আবার নিয়ে আসতে পারবো, এটা একটা ইস্যু। সো ওই ট্রেড লজিস্টিক্স আমাদের ঘাটতি আছে, এনেবলিং এনভায়রনমেন্টে ঘাটতি আছে। যেমন মনে করুন ইন্ডাস্ট্রিয়াল প্লটস যেগুলো করা হয়েছে, স্পেশাল ইকোনমিক জোনস, অনেক ভালো কাজ হয়েছে। অনেকে আমাদের কাছে কমপ্লেন করেন, আমরা শুনেছি যে ওনারা বলছেন যে ওই গ্যাস বা ইলেকট্রিসিটি যে কানেকশন যেভাবে হওয়ার কথা ছিল, রাস্তাঘাট যত ভালো হওয়ার কথা ছিল, সেখানে যথেষ্ট মাত্রা এখনও ঘাটতি আছে আর কি। সেটা আরেকটি ব্যাপার হচ্ছে কি, পারসেপশন হচ্ছে একটা ইস্যু আছে। পারসেপশন মানে ইনভেস্টররা কি পারসিভ করে, তারা কি মনে করে যে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করাটা সোজা কিনা। আপনি দেখুন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যখন আসে, তারা এখানে যারা লোকালি বিজনেস করছেন, বিশেষ করে যারা বিদেশি আছেন, তাদের সঙ্গে কথা বলে দেখেন যে বাংলাদেশে মানে ইনভেস্টমেন্ট করে প্রফিট নিয়ে যাবে কিনা। সেই ক্ষেত্রে দুটো জিনিস আসে, একটা হচ্ছে ইনভেস্টরদের সঙ্গে কোনো ডিসপিউট যদি হয়, সেই ডিসপিউটটা আমরা কীভাবে রিজলভ করবো, এটা কিন্তু ইন্টারন্যাশনালি বিগ একটা কনসার্ন। এবং এগুলো খুব ভালো কাজ করে যদি আপনি অনেক ট্রেড এগ্রিমেন্টসের যদি পার্ট হতে পারেন। আমরা অনেকগুলোকে বলি বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটিস, হ্যাঁ, যেটার মাধ্যমে চুক্তিগুলো থাকলে অন্যরা ইনভেস্টররা তারা কিন্তু কনফিডেন্স পায়। এই জায়গাগুলোতে আমাদের কিন্তু খানিকটা দুর্বলতা আছে। এটার সঙ্গে সাম্প্রতিক সময় যোগ হয়েছে যেটা দেখুন, দীর্ঘদিন আমাদের যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ছিল, এটা আমাদের হলমার্ক অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ছিল। পৃথিবীতে খুব কমই উন্নয়নশীল দেশ আছে যারা বাংলাদেশের মতো সেই 90 সালের শুরু থেকে এই 2017-18-19 পর্যন্ত একটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ছিল। এটাও আমরা কিন্তু এখন খানিকটা নষ্ট করে ফেলেছি আর কি। গত 2-3 বছরে অনেকগুলো আমাদের এখানে ঘাটতি আছে। তো সব কিছু মিলিয়ে বিনিয়োগের পরিবেশটা কিন্তু একটু আমার কাছে মনে হয় যে কঠিন। এটা বাজেটে কতটুকু অ্যাড্রেস করার সুযোগ ছিল অর্থমন্ত্রীর, এবং তিনি সেটা যৌক্তিকভাবে বা প্রয়োজন অনুযায়ী করতে পেরেছেন বলে মনে হয় কিনা আপনার? আমার কাছে যেটা মনে, দেখুন, বাজেট হচ্ছে একটি 1 বছরের মানে খতিয়ান, আয় ব্যয় কী হবে। বিনিয়োগের যে পরিবেশের কথা যেগুলো আমি বললাম, এগুলো ঠিক আপনি 1 বছরের মধ্যে অ্যাড্রেস করতে পারাটা ডিফিকাল্ট। তারপরেও আমি বলবো যে কতগুলো জায়গায় চেষ্টা হয়েছে, যেমন বিদ্যুৎ, জ্বালানি বা ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সরকারের কিন্তু কমিটমেন্টটা থাকছে, হ্যাঁ, এবং আমরা সেটাও দেখেছি। এখন আমরা অপছন্দ করি অনেক সময় যে সাবসিডি দেওয়া হচ্ছে বিদ্যুৎ খাতে বা জ্বালানি খাতে, যে পরিমাণ সাবসিডি আছে, আমরা মনে করি যে এইটা হয়তো প্রপার ইউটিলাইজেশন অফ দ্য লিমিটেড রিসোর্সেস না। সেখানে হয়তো এমন একটা সিস্টেম তৈরি করা হয়েছে, সেখান থেকে আমরা বের হতে পারছি না বলে এই সাবসিডিগুলো অনেক বেশি লাগছে, সেটা যেমন সত্যি।
কিন্তু ওখানে কিন্তু সরকারের অ্যাটেনশন আছে, কাজে আমি ওটাকে পজিটিভলি নিই। জি। প্রবলেমটা হচ্ছে যেটা, যে যদি আমরা কোনো শক্ত ডিরেকশন দিতে পারতাম যে এনেবলিং এনভায়রনমেন্টের যে ইস্যুস, কাস্টমস ক্লিয়ারেন্সের যে প্রসিডিওর্স, ওয়ান স্টপ সার্ভিসেস আমরা কেন ঠিক করে দিতে পারছি না। ট্রেড লজিস্টিক্সের ক্ষেত্রে বলতে পারি, দেখুন সরকার একটা চমৎকার একটা পলিসি নিয়েছে, ট্রেড লজিস্টিক্স বাংলাদেশে কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে তো অনেক পলিসি আছে, এই পলিসিগুলোকে আমরা কি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছি? যেহেতু আমাদের এখন ট্রেড লজিস্টিক্স পলিসি করা হয়েছে, আমি মনে করি যে অনতি বিলম্বে ওটাকে কার্যকর করার জন্য একটি টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান করা উচিত, যেন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে ওভার টাইম আমরা দেখবো যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ আরও। আমি আবারও মাতলুব আহমদ আপনার কাছে আসতে চাই। ডক্টর রাজ্জাক বেশ কয়েকটা পয়েন্ট রেজ করেছেন যেটা সরাসরি আপনার সাথে সম্পর্কিত। কাস্টমস ইস্যু আছে, যে কোনো বিষয়ে অনুমোদনের যে ব্যাপারগুলো আছে, ওয়ান স্টপ সার্ভিস এবং আদার্স, এই জায়গাগুলোতে আসলে আমরা ডে বাই ডে উন্নত করতে পারছি কিনা প্রত্যাশা অনুযায়ী। ডক্টর রাজাক যেটি বলেছেন যথাযথ বলেছেন, পারসেপশনের ব্যাপারটা বলেছেন। এখানে কিন্তু অনেকে জানে না, প্রায় 56টা সার্ভিস বিটা থেকে কিন্তু অলরেডি অটো করে দিয়েছে অনলাইন। অনেকে কিন্তু এটা স্টিল, এই যে বললাম পারসেপশনটা চেঞ্জ করতে পারে নাই, এটা কিন্তু সরকার অলরেডি অনলাইন অন বোর্ড হয়ে গেছে। সমস্যা কিন্তু এই পারসেপশনটা আরেকটা জায়গায় আসছে, আই লাইক দ্য ওয়ার্ড পারসেপশন। আমরা যখন বেজা শুরু হলো তখন বলা হয়েছিল যে জমিতে কোনো ভ্যাট লাগবে না, কেনার সময় ট্যাক্স লাগবে না, এই লাগবে না, মেশিনে কোনো কিছু লাগবে না, রাইট? এইবারে বাজেটে যদি আপনি দেখেন, তারা কিন্তু ওই মেশিনের উপরে আবার নতুন করে ট্যাক্স দিচ্ছে, তারপরে ভ্যাট আবার শুরু হয়ে গেছে। তো আমরা যারা দেশে কাজ করি, উই আর ইউজ টু দিস চ্যালেঞ্জেস, কারণ আমরা প্রতি বছরে বাজেট ফেস করি, একবার উঠে একবার নামে, একবার আমরা গিয়ে আবার হাত পা ধরে আবার কমায় আবার বেড়ে যায়, এটা কিন্তু আমরা ইউজ টু। কিন্তু বিদেশিরা যখন দেখে যে আমার মেশিন জাহাজের মধ্যে আছে, এটা এখন নামবে আর ফাট করে এটা বেড়ে গেল, এইটা কিন্তু পারসেপশন ওয়াইজ খুব খারাপ জিনিস দেয়। সেই জন্য আমি সবসময় বলার চেষ্টা করি, অন্তত এফডিআই বা বিনিয়োগের সাইডে 3 বছর তো স্টেবল রাখা উচিত। 2 বছরের মাথায় 1 বছর আগে বলে দিবে যে ভাই আগামী বছর কিন্তু আমার এটা হবে, কি হবে ফোরকাস্টটা আগে থেকে বলে দিতে হবে। মনে রাখতে হবে যারা বিনিয়োগ করছে, দিস ইজ নট দ্য অনলি কান্ট্রি যেখানে বিনিয়োগ আসবে। আমাদের কম্পিটিটিভ কান্ট্রি আছে, ভিয়েতনাম আছে, পার্শ্ববর্তী ভারত আছে, তো কত বিলিয়ন ডলার তারা ইনভেস্টমেন্ট পাচ্ছে। আমরা খালি ফাঁকে পড়ে যাচ্ছি কেন? বিকজ আমাদের যে পলিসিগুলো, এটা যেই করে হোক আমাদের একটা সার্টেন টাইম পর্যন্ত ধরে রাখতে হবে। আপনি জমি কিনতেই বললো যে ভ্যাট দিতে হবে, এই যে একটা বিরাট ধাক্কা, তারপর 15%, সেই হিউজ সাম। তো এটা এরকমভাবে যদি অ্যাটলিস্ট বিনিয়োগের সাইডে যদি আমরা স্টেবল পলিসি না রাখতে পারি, তাহলে কিন্তু এই যে বিনিয়োগের জন্য আমরা কত রোড শো করছি, আমি নিজেও অনেক রোড শোতে গেছি, লন্ডন গেছি, এখানে গেছি, সেখানে গেছি, আমি দেখি উপচে পড়া মানুষ আসে, কিন্তু এন্ড রেজাল্টে গিয়ে দেখি যে এদের থেকে খুব একটা আসে না। তো তারা যখন কনসাল্ট করে, যেটা ডক্টর রাজাক বললেন, যে যারা এখানে অলরেডি অন গ্রাউন্ড আছে তার সাথে তারা যোগাযোগ করে যে ভাই তোমাদের অবস্থা কি, ভালো আছো তো? তো তারা যখন নেগেটিভগুলো বলতে থাকে তখন তারা নার্ভাস হয়ে যায়। আমাদের উচিত হবে বেজা বিডা থেকে আমাদের এই পারসেপশনের উপর কাজ করা, এবং সত্যিকার অর্থে যেগুলা বিনিয়োগে বাধা হচ্ছে সেইগুলোকে হাউ টু সলভ, সলিউশনসগুলো দিতে হবে, এবং সেই সলিউশনসগুলো সবাইকে বলতে হবে। বিরাট বড় বড় করে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, খবরের মধ্যে বলতে হবে যে আমরা কিন্তু ভাই ভ্যাট নেই না, আমরা যে বিনিয়োগের নেই না টার্গেট থেকে ডে বাই ডে সরেই যাচ্ছি, যেহেতু টার্গেট অ্যাচিভ করতে পারছি না, তার মানে আমরা আসলে সরেই যাচ্ছি প্রকৃত অর্থে। এই সরে যাওয়াটা আমরা মেকআপ করতে পারবো কি না? একজন বিনিয়োগকারী হিসেবে যদি আপনার অভিজ্ঞতাটা জানি, যে গেল 5 বছরে আপনার যে টার্গেট ছিল, আপনি সে অনুযায়ী বিনিয়োগ করেছেন কিনা নিজে? না, গত 5 বছর যে ভেরি স্পেশাল টাইম, কারণ তার মধ্যে 3.5 বছর 4 বছর কোভিড এবং কোভিড পরবর্তী ওয়ার, এটা আমরা ধরি না। কিন্তু আমাদের বলেন বিগত 15 বছরে আমাদের গ্রোথ ফ্যান্টাস্টিক গ্রোথ। শুধু আমি না, যে কোনো ব্যবসায়ীদের বললে তাদের গ্রোথ অনেক ভালো। আমরা এখন কি হচ্ছে, আমরা গত 3-4 বছর থেকে যে আমাদের ফ্যাটটা জমেছিল ওটা খেয়ে যাচ্ছে, কারণ আমরা আয় করতে পারছি না। কিন্তু আমরা ওয়েটিং ফর দ্য গুড টাইম, যেটা এখন টাইম এসে গেছে।
আমি মনে করছি যে পৃথিবীতে কিন্তু অলরেডি জিনিসপত্রের দাম কমা শুরু হয়ে গেছে। বাংলাদেশের এখন নিজস্ব জাহাজ একের জন্য 100টা জাহাজ হয়ে গেছে, তো তারা কিন্তু এখন ওই ফ্রেট কস্ট আর অনেক নামায় আনতে পারছে। আমি মনে করি যে এই বছরে এই বাজেটের শেষের দিকে, দ্যাট ইজ 25-এর প্রথম দিক থেকে আমাদের এফডিআই আবার গড়গড়ায় আসা শুরু করবে। আমাদের এখন যে ওয়ার্ল্ড পলিটিক্স চলছে, সেখানে আমার কাছে মনে হয় বাংলাদেশ উইল বি ইন দ্য উইনিং সাইড। কারণ ভারতের স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, চায়নার স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, এবং দুই দেশের সাথে কিন্তু আমাদের গুড রিলেশনশিপ, এবং দুইটারই বেনিফিট বাংলাদেশ সবসময় তাদের পলিটিক্সের মধ্যে নেওয়ার চেষ্টা করছেন। এবং যখনই পলিটিক্যাল স্টেবলনেস থাকে, পলিটিক্যাল রিলেশনশিপ থাকে, তখন ইকোনমিকটা বেরিয়ে আসে। কদিন আগেই দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা বলেছেন, যারা আমার গ্রোথকে সাপোর্ট করবে আমরা তাদেরকে নিয়ে থাকতে চাই। তিনি কিন্তু বলেন নাই কোন দেশ, কারণ আমাদের সব দেশের সাথে কানেকশন ভালো। সেই জন্য আমি মনে করি যে এই বছরটা আমাদেরকে আরেকটু কষ্ট করতে হবে বিনিয়োগের দিকে। বেশি আমাদের ভেন্টিলেট করার দরকার নাই যে কী নেগেটিভ কী পজিটিভটা ভেন্টিলেট করেন না। নেগেটিভ তো বলাই যায় সব সময়, পজিটিভ বলছেন না কেন? এই যে আমাদের ফ্লাইওভারগুলো হয়ে গেছে, আমাদের এখন যে কোনো সময় আমরা এয়ারপোর্ট থেকে চলে আসতে পারি 10-15 মিনিটে, যেটা 1.5 ঘন্টা 2 ঘন্টা আসতে পারতাম না। তারপর টানেলের মধ্যে নদী পাড়ে যাচ্ছেন, পদ্মা ব্রিজে আমরা এখন যশোর আর প্লেনে যাই না, এখন আমরা যশোর ফ্যাক্টরিতে গেলে পদ্মা দিয়ে চলে যাই। প্লেনের জন্য আগে 1 ঘন্টা যাবো, বসো, আবার এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা যাও, আবার মাঝখানে বসে থাকতে ওয়েদার খারাপ হলে গাড়িতে চলে যাবো, 3 ঘন্টা পৌঁছে যাচ্ছে। এই যে চেঞ্জেসগুলো, এগুলো প্রত্যেকে স্পেশালি টক শোতে এটাকে হাইলাইট করা উচিত। এখানে কিন্তু কোনো দল বা কোনো কাউকে বলা না, এটা দেশকে বলা। দেশ যে এগিয়ে যাচ্ছে এই পারসেপশনটা ওয়ার্ল্ডকে জানানো দরকার। আবারও আসবো আপনার কাছে ডক্টর রাজ্জাক। অপরচুনিটি গ্লোবালি তৈরি হচ্ছে, এটা আপনি আরও ভালো জানেন, কারণ এটা নিয়ে আপনি বিস্তর গবেষণা করেন। সেই অপরচুনিটি গ্র্যাব করার জন্য আমাদের তো কিছু রূপরেখা দরকার, বাজেট তার অন্যতম একটা। এই বাজেটে কি আপনি সেরকম কিছু দেখেছেন কিনা? হ্যাঁ, দেখুন, যেহেতু আপনি অপরচুনিটির কথা বলেছেন, অপরচুনিটি ইস্যুটা আমি আগে একটু গ্লোবাল ডাইমেনশন থেকে একটু ঘুরে আসি, তারপরে বাজেটের সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করব। আমরা দেখছি যে বিশ্বব্যাপী যে এখন জিওপলিটিক্যাল কম্পিটিশন হচ্ছে, চায়না থেকে কিন্তু অনেক বিনিয়োগ সরে যাচ্ছে। আপনি যদি এই ট্রেন্ডসগুলো যদি ভালো করে খেয়াল করে দেখেন, চায়না থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ সরে কোথায় গিয়েছে? ভিয়েতনামে। তারপরে কোথায় গিয়েছে? ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়াতে। আমরা মনে করছিলাম যে বাংলাদেশ উইল বি দ্য জেনুইন হাব ফর অ্যাট্রাক্টিং দ্যাট ইনভেস্টমেন্ট, যেটা চায়না থেকে ডাইভার্টেড হয়ে যাচ্ছে। আমরা রপ্তানি, চায়নার অর্ডার কমেছে রপ্তানির পোশাক খাতে, সেই অর্ডারে ছিটে ফুটে খানিকটা আমরা পাচ্ছি, কিন্তু এখনও ওইভাবে ম্যাক্সিমাম কিন্তু পায় না, হ্যাঁ, বিনিয়োগ পায় না। প্রাইভেট সেক্টর বাংলাদেশে এক্সট্রিমলি ডাইনামিক। আমাদের জিডিপির যে শতকরা 23% হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে আসে। এইটা কিন্তু পৃথিবীর মধ্যে একটি অন্যতম, আমি বলবো যে একটা ভালো ইন্ডিকেটর। কিন্তু এটা আমরা অনেক সময় আন্ডারমাইন করি বা বুঝতে পারি না যে এটা কত বড় একটা সিগনিফিকেন্ট একটা। আপনি দেখেন এই মুহূর্তে যদি আপনি আমাদেরকে ভিয়েতনাম, মালয়েশিয়া এদের সঙ্গে যদি কম্পেয়ার করেন, ওদের দেশের তুলনায়, জিডিপির তুলনায় বাংলাদেশে কিন্তু প্রাইভেট সেক্টরের বিনিয়োগের পরিমাণ কিন্তু বেশি। এটাকে আমাদেরকে আগে হাইলাইট করতে হবে। যেটা আমাদের না, সেটা হচ্ছে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা আমরা পাচ্ছি না। যদি এই 23% সঙ্গে আমরা যদি আর 5% যদি যোগ করতে পারতাম, তাহলে দেখুন আপনি কিন্তু আরও অনেক বেশি কিন্তু ডায়নামিজম আসতো। যখন এফডিআই আসে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসলে হয় কি, ওরা সারা দুনিয়ার সাপ্লাই চেনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হলে তাদের ভালো বার্গেনিং পাওয়ার আছে, তারা আপনার জন্য ভালো দাম নিয়ে আসবে। এই যে আমাদের এক্সপোর্টাররা কমপ্লেন করেন না, যা ওনারা দাম পাচ্ছেন না, কারণ ওনারা হচ্ছে নিজেরা ব্যবসা বাণিজ্য করতেছেন। আর একটা ব্যাপার দেখুন, আমরা ওর সাথে ধরতে পারি না যে একজন মনে করেন যিনি শু মেকার বা আমাদের এখানে শু ম্যানুফ্যাকচার যারা করছেন, তারা যদি বিদেশে কোনো বাজারে বিক্রি করতে যান, তাকে জানতে হবে যে ওই দেশে যারা সাপ্লাই চেন আছে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। কনজিউমাররা যারা কিনেন, বায়ার্সরা, তারা আপনার ওই শুজগুলোকে রিটার্ন করতে পারে 28 দিনের মধ্যে, আপনাকে ওটা অ্যাকসেপ্ট করতে হবে। কাজে আপনি যদি শুধু ফ্যাক্টরি চালান, আপনি এটা করতে পারবেন না। এফডিআই বেসড ইনভেস্টমেন্ট আসলে আপনি পুরো সাপ্লাই চেনের সঙ্গে লিঙ্ক করতে পারবেন, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সপোর্ট বাড়ানোর জন্য। হ্যাঁ, সেটা আমাদের হয় না। এখন বাজেটের সঙ্গে দেখুন, যে কোনো দেশে যদি আপনি ইনভেস্টমেন্ট ড্র করতে চান, মতলব ভাই বলেছেন চমৎকার করে, আপনি কিন্তু সবাই দেখবেন যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি থেকে। এই মুহূর্তে দেখুন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি,
বিদেশি বিনিয়োগকারীরা মনে করছেন যে বাংলাদেশে যেহেতু একটু রিজার্ভের ক্রাইসিস আছে, আমি যদি এখন বাংলাদেশে ইনভেস্ট করি তাহলে আমি এখান থেকে নিয়ে যেতে পারবো কিনা। এই যে একটা আনসার্টেনটি, সেটা কিন্তু একটা ইস্যু। যখন আপনার থাকে যে বিনিময় হারের যদি একটা ভয় থাকে, তাহলেও কিন্তু সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে। একটা ভালো জিনিস ছিল যে IMF এসে যখন আমাদেরকে বলেছিল যে না, বাংলাদেশের অবস্থা ওরকম শোচনীয় না, আমাদেরকে সাপোর্ট করতে চাইলো, এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক ছিল। কিন্তু যেটা আমি বলবো যে একটু চিন্তার ব্যাপার, যে তারপরে তো অনেকদিন চলে গেল, আমরা কিন্তু এই জায়গাগুলোতে এখনো যথেষ্ট মাত্রা উন্নতি করতে পারিনি। আপনি যে চ্যালেঞ্জের কথা বলছিলেন সেইটা সমাধানের জন্য অর্থমন্ত্রীর তো একটা আকাঙ্ক্ষা রয়েছে। আমরা গত বাজেটকে যদি একটু মনে করার চেষ্টা করি, সে সময়ের অর্থমন্ত্রী 104 টাকায় ডলার আনবেন, দাম নিয়ে আসবেন, এরকম একটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এখন সেটা 117 টাকায় চলে গেছে। মূল্যস্ফীতি তিনিও নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু 10% কাছাকাছি রয়েছে আমাদের। এই বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের যতই মোটামুটি সাফল্য থাকুক, এইগুলো দেখে আসলে ইনভেস্টররা কি আগ্রহী হবেন কিনা, কি মনে হচ্ছে? দেখুন, আমি মনে করি যে আমাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু এখনও অনেক বেশি। সম্ভাবনা নিয়ে, বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। ইয়াং পপুলেশন গ্রুপ আমাদের আছে, আমাদের লোকজন অসম্ভব পরিশ্রম করতে পারেন, সেইটা আমাদের আছে। দেখুন, পৃথিবীতে খুব বেশি দেশ নাই যেখানে ম্যানুফ্যাকচারিং বেজ আছে। বাংলাদেশে কিন্তু যে ম্যানুফ্যাকচারিং যে আমাদের সেক্টর, এটা যদি আপনি জিডিপির সঙ্গে তুলনা করেন 23-24 ভাগের মতো। পৃথিবীর অনেক দেশের থেকে কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু এখন আমাদের। ম্যানুফ্যাকচারিং স্ট্রং হওয়া মানে হচ্ছে এটা সিগন্যাল দেয় আমরা অর্গানাইজ প্রোডাকশনে আমরা ভালো করতে পারি এবং সেখানে আমাদের সম্ভাবনা থাকে, কাজে সেটাও একটা পজিটিভ দিক। এখন এই মুহূর্তে সমস্যা হচ্ছে, যদি আমরা ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস থেকে যদি বের হয়ে আসতে পারতাম, আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সম্ভাবনাগুলোকে অনেক ভালো কাজে লাগাতে পারতাম। হ্যাঁ, ম্যাক্রো ইকোনমিক যে ক্রাইসিসটা যে আমরা তৈরি হয়েছে এবং এইটা যে মধ্যে যে আমরা অনেক দিন আসলাম, এটার পেছনে দেখুন, আমি যেটা সবসময় বলি, মেন কারণ ছিল কি জানেন? পলিসি ইনার্শিয়া এবং পলিসি ডিলেমা। ইনার্শিয়াটা তৈরি হয়েছে, আচ্ছা এটা কি ওয়েট করি, ঠিক আছে কয়েকদিন পরে নিলেও চলবে। আর হচ্ছে ডিলেমা, আসলে কি নেওয়ার দরকার আছে? কিন্তু অলওয়েজ মনে করবেন যে অন্য সময় আপনি যাই করতে পারেন, আপনি বলতে পারেন যে আমি আউট অফ দ্য বক্স চিন্তা করব, ইনোভেটিভ সলিউশন খুঁজব। যখন আপনি ক্রাইসিসের মধ্যে পড়বেন, আমার কাছে মনে হয় তখন আপনাকে অনেকখানি অর্থোডক্স হতে হবে। আপনি 5 দিনের ক্রিকেট টেস্টতে দেখেন, তখন কি হয়? যদি হঠাৎ করে 2টো ব্যাটসম্যান আউট হয়ে যায়, আপনি চিন্তা করুন আমাকে এটা রিবিল্ড করতে হবে, স্লো খেলার চেষ্টা করুন। অবশ্যই এখন আমরা সবাই T20 দেখি, সেখানে একটা জিনিস বলা হয় যে বল দেখলে এটাকে হিট করতে হবে। তো আমরা মনে করছি হয়তো আমাদের কিছু না করে নর্মাল যেভাবে করছি সেটাতে আমরা পার পেয়ে যাবো। না, আমাদের পলিসিগুলোকে শক্ত করে ধরতে হবে। দেখুন, কত দিন পরে এই যে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে এখন আমরা মোটামুটি এটাকে মার্কেট বেস করতে পেরেছি, তাই না? ইয়ের ক্ষেত্রে, ডলারের ক্ষেত্রে, বিনিময় হারের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। এখন আমরা ক্রলিং পিকের দিকে যাচ্ছি, সেটাও কাজ করবে কিনা সে একটা ইস্যু আছে। এখন একটা বাজেটের কথা বলি, যেহেতু আপনি বাজেট নিয়ে আলোচনা করছেন। বাজেটে অর্থমন্ত্রী যথার্থই উনি বলেছেন যে আসলে আমাদের মেন সমস্যা হচ্ছে ইনফ্লেশন। অর্থমন্ত্রী হচ্ছে আগের 2 বছরে যে সমস্যাগুলো ছিল, উনি এটার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু আমি তাকে সাধুবাদ জানাই যে উনি এটা রেকগনাইজ করছেন, উনি ওটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। সমস্যা যেটা হয়েছে কি জানেন, যে আমরা এই বছরে যেখানে আমাদের মূল্যস্ফীতির হার 10 ভাগ, সেই বছরে যদি আমরা বলি যে আমরা 6.75 ভাগ প্রবৃদ্ধি অর্জন করব, তাহলে হবে কি, আপনি তো আরও ইনফ্লেশনকে উস্কে দিতে পারেন, তাই না? আমরা দেখলাম যে বাজেটটা বাড়ার গতিটাকে আমরা কমাতে পেরেছি। মানে নর্মালি 1 বছর থেকে আরেক বছর বাজেট বাড়ে 12 থেকে 14 ভাগ, আপনি জানেন। এই বছর আমরা কমালাম 5 ভাগ। কিন্তু যখন আপনার বাজেট ডেফিসিট দেখেন, মানে সরকারের যে আয় এবং ব্যয়, এটার যে ঘাটতি, সেটা এই বছরও 4.7 ভাগ থাকছে। মানে যদি আপনি রিভাইজ বাজেট দেখেন, আর সামনের বছরের জন্য যেটা বলা হচ্ছে সেটাও 4.7 ভাগ। তার মানে ডেফিসিট তো আপনার একই থাকছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই 10 ভাগ ইনফ্লেশনের সময় এরকম ডেফিসিট রেখে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো কিনা, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। কাজে ইন্টেনশন আছে, স্ট্রং ইন্টেনশন আছে যে আমি এটাকে কন্ট্রোল করব, পলিসি ডেপথটা বোধহয় আমার একটু ঘাটতি থেকে। আমি আবারও আব্দুল মাতলুব আহমদ আপনার কাছে আসতে চাই। বেশ কয়েকটা বিষয় রয়েছে যেটা বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত, ডক্টর রাজ্জাক উল্লেখ করেছেন। একটা হচ্ছে ব্যাংকের যেই অবস্থা, ব্যাংকিং খাতের সংস্কার সুশাসন নিয়ে নানা রকম কথাবার্তা চলছে, এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট যেটা 117 টাকায় উঠে গেছে। আপনারা অনেকেই হয়তো 80 টাকায় ব্যবসা শুরু করেছিলেন, টার্গেট করেছিলেন এটা দিয়ে পার পেয়ে যাবে, তাদের জন্য 40-45% একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এইটার মধ্যে আসলে কিভাবে আপনারা এগোবেন, এবং আমাদের তো কিছু টার্গেট রয়েছে, সামনে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জেস রয়েছে, সেগুলো কিভাবে মোকাবেলা হবে? সবচেয়ে আগে হলো ব্যবসা মানে রিস্ক, দ্যাটস ওয়াই উই মেক মানি। এখন
10 বছর স্টেবল ছিল, ডলার নড়েই না। তখন সবাই করতো কি, ওই বিদেশি লোন নিয়ে আসতো, বিদেশি লোন নিয়ে চালাতে হবে, ডলার তো চেঞ্জ হয় না, আমি কম পয়সায় ইন্টারেস্ট দিই। কিন্তু যখন হঠাৎ করে এই ফাট করে চেঞ্জ হয়ে গেল, তখন কিন্তু সবার মাথা খারাপ। এবং সেফলি বলা যায় 30-35 হাজার কোটি টাকা এই ব্যবসায়িক সেক্টর কিন্তু লস করেছে। আমি কিন্তু সবসময় ফেডারেশন থাকতেও আমি যারা লোকাল বিজনেস করে, যারা এক্সপোর্ট করে না, তাদেরকে আমি সবসময় ডিসকারেজ করেছি ফরেন লোন প্রাইভেট সেক্টরে নেওয়ার জন্য। আমি এখনও বলি যে যারা ডলারে ব্যবসা করে, তারা যে ফরেন ডলারে নিয়ে আসে, তাদের এক্সপোর্টের সাথে অ্যাডজাস্ট করে। কিন্তু আমরা যারা লোকালি করি, বিদেশ থেকে নিয়ে আসে, কিন্তু আমি তো যদি 10 টাকা ডলারে মাল কিনে ফেলি আর 20 টাকা ডলার পেমেন্ট করতে, আমাদের সব প্রফিট চলে গিয়ে ক্যাপিটালি চলে যাবে। সেজন্য আমি এটাকে কোনো সময় সাপোর্ট করি নাই। তবে এখন যেটা বলবো যে কারেন্টলি যে সিচুয়েশনটা আছে, এইটা স্টেবিলাইজ হয়ে যাচ্ছে। মানে 117, 118, 19, 20, আমরা এলসি কিন্তু 128 পর্যন্ত খুলেছি, বাইরে থেকে ডলার কিনে। না, ব্যাংকরাই কিনেছে, ব্যাংকরাই চার্জ করছে আমাদের। তো এই যে ব্যাংকের যে ডলার ক্রাইসিসে কিন্তু ব্যাংকরা অনেক বেনিফিট পেয়ে গেছে, সেটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। যে এই যতই টার্বুলেন্স আসে, টার্বুলেন্সে কিন্তু ওয়ান অফ দ্য বেনিফিশিয়ালস হচ্ছে ব্যাংকস। এবং আমার কাছে মনে হয় দ্যাট যদিও লিকুইডিটি ক্রাইসিস, কিন্তু ব্যাংকের প্রফিটেবিলিটিতে এই ক্রাইসিসে কিন্তু খুব একটা আঘাত আসে নাই। আমি এটা বলবো যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটা এখন বাড়ছে, এটা আবার নেমে আসবে। আমার ধারণা এটা 12তে স্টেবিলাইজ করবে, যদিও এটা এখন 14-15 অনেকে নিচ্ছে। এটা যেহেতু এটা মার্কেট ইয়ের মধ্যে আছে, মানুষে কিন্তু আগে মনে করেন যে আমদানি করতো 100 কোটি, আর ন্যাচারালি সে আমদানি করছে 30 কোটি, 35 কোটি, 40 কোটি, কারণ বাজারটাই ছোট হয়ে গেছে। যেটা সরকার চেয়েছিলেন, এই যে এলসিতে লিমিট করা 8.7 বিলিয়ন থেকে 4.7-এ নিয়ে আসা, তারপরে অর্ধেক তো উনি এলসি বন্ধই করে দিলেন। তার মানে কি, বলটা এত বড় ছিল, এটা ছোট হয়ে গেছে। তবে ছোট হয়ে গেলে সবারই কিন্তু ছোট হতে হবে, এবং ওই জিনিসটা আবার রিস্টার্ট হবে, এগেইন বল বড় হওয়া শুরু হবে ফ্রম জানুয়ারি। আরেকটা বিষয়, ইনফ্লেশন নিঃসন্দেহে ব্যবসা বাণিজ্যের জন্য ভালো কোনো বিষয় না। 10% ইনফ্লেশন হলে ব্যবসায়ীদেরকেও ভাবতে হয় যে আমি এই পরিস্থিতির মধ্যে নতুন বিনিয়োগে যাব কিনা। আপনি কিভাবে এটাকে দেখছেন? না, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা ধরেন সব পরিস্থিতিতে আমরা খাপ খাওয়াতে পারি। কেন পারি? কারণ আমরা তো দেই না, দেয় কে? জনগণ। সো সরকার যদি জনগণকে সস্তায় দিতে চান, তাহলে দে হ্যাভ টু গিভ আস দি সিস্টেম, যে আমাকে ব্যাংক ইন্টারেস্ট রেট রাইট রেটে দিতে হবে, ডলারটা রাইট, তখনই আমি কমে দিতে পারবো। তাহলে আমার যদি বেশি আসে, মনে করেন ট্যাক্স আমার আরও 10% বাড়ায় দিল, তো ওটাকে আমি দিব? অবভিয়াসলি আমি কস্টিতে দেবো, আমি কাস্টমারকে দিব। সো কাস্টমার উইল হ্যাভ টু পে হায়ার প্রাইস। যেমন আমি দেখেছি আমাদের যে গাড়িগুলো আমরা গত বছরে বেচছি, তার চেয়ে এসব গাড়ির দাম প্রায় 15-20% দামে এখন আমি অফার করছি। তার মানে কি, আই এম পাসিং অন অল মাই মোর কস্ট টু দেম। তা আমার আঘাতটা কোথায়? আমাদের আঘাত হচ্ছে, এটা সিম্পল ইকোনমিক্স, দাম বাড়লে বিক্রি কমে যাবে, আপনার বিক্রি কমে যাবে। এই জন্য তখন আমরা স্টকস নিয়ে বসে থাকি। তো কপাল ভালো যে যেহেতু ডলার ছিল না, তা আমরা আমদানিও বেশি করি নাই, তো স্টকও কম আছে, তা আমরা কিন্তু মোটামুটি হ্যান্ড টু মাউথ, মাঝে মাঝে মাউথ পর্যন্ত যায় না, হ্যান্ড লোয়ার লেভেল ইকুইলিব্রিয়ামের একটা পর্যায়ে চলে বসে আছি। বাট আই এম অ্যাবসলিউটলি সার্টেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যেইভাবে দেশটাকে উন্নত করে নিয়ে আসছেন, শি উইল ফাইন্ড এ সলিউশন, যে জনগণকে এই নিত্য প্রয়োজনীয় জিনিস, যার জন্য দেখেন এই 30টা আইটেমে 2% সোর্স ট্যাক্স থেকে 1% করেছে। আমার রিকমেন্ডেশন হচ্ছে নিত্য প্রয়োজন, যেগুলো মানুষ খেয়ে বাঁচতে পারে মাত্র, লাক্সারি না, সেখানে দরকার হলে 0% সোর্স ট্যাক্স, এবং দরকার হলে কিছু সাবসিডি পর্যন্ত দিয়ে। গরিবদের তো বাঁচতে হবে, তা তো চুরি করতে পারে না। তো সেইটা আমি আপনার মাধ্যমে আজকে বললাম যে নিত্য প্রয়োজন জিনিসে আরও লিবারেল হতে হবে। দরকার লাগলে আমরা অন্য জায়গাটা ব্রিজ কম বানালাম, কিন্তু মানুষের মুখে তো ভাতটা দিতে পারলাম, এইটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে এই যে এখন তো সবাই মোবাইল ফোনে কথা বলে, আমিও দেখেছি আমাদের ঘরের যারা কাজ টাজ করে, আমাদের ড্রাইভাররা সারাক্ষণ তো গাড়ি নিয়ে বসে থাকে, বসে থাকে না তারা, এখন তারা টিভিতে দেখছে, মোবাইল ফোনের মধ্যে ফোনে কথা বলছে, ভিডিও কথা বলছে, তারা অল এনগেজড। কিন্তু এখন
এই এনগেজমেন্টটা করে কি আমাদের যে লোয়ার স্টার্টার, যেটা ভাস্ট লোক, তারা কিন্তু এখন এনগেজ ইন দ্য ডিজিটাল সিস্টেম। রাইট। এটা সব মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। কিন্তু এইবারের বাজেটে এই টেলিফোন টক এবং এই যে চার্জটা বাড়ানো, এই যে ইন্টারনেটটা ইউজ করবে, চার্জ বাড়ায় দিছে। এটা একটা বিরাট বড় একটা রিস্ক সরকার নিচ্ছে। কারণ জেনারেল পিপল ওরা এটাতেই স্যাটিসফাইড ছিল, খাই না খাই তো টেলিফোনে তো কথা বলতে পারছি। এইখানে আমার কেন জানি মনে হয় এটা রিভাইজ করা দরকার। কারণ একবারে যারা মেইন একটা, সবারই একটা ফোন, দুইটা ফোন আছে, মানে আমাদের মানুষ যা তার চেয়ে বোধহয় ফোন বেশি। তো এইখানে যদি আপনি আঘাতটা আনেন, তাহলে আমার মনে হয় কেন জানি এটা বুমেরাং করতে। না, এটা হতে পারে যে সরকার রেভিনিউ আর্নিংয়ের সবচেয়ে সহজ একটা উপায় হয়তো এটা, যে সাধারণ মানুষ ব্যবহার যেহেতু করছে আমি অটোমেটিক ট্যাক্সটা পেয়ে যাব। আমি এখন একটু এলডিসি থেকে উত্তরণের পর আমাদের যে চ্যালেঞ্জগুলো, ডক্টর রাজ্জাক আপনি প্রচুর কাজ করেন এই বিষয় নিয়ে, আমাদের হাতে কিন্তু সময় বেশি নাই, এবং যারা উদ্যোক্তা, যারা এক্সপোর্টার এবং ইন্টারনাল মার্কেটে যারা ব্যবসা করেন, তারা একটা প্রত্যাশা করেছিলেন যে হয়তো সরকার এমন কিছু উদ্যোগ নেবে, আস্তে আস্তে আমরা সেই সক্ষমতাটা অর্জন করব। সেটা আপনার চোখে পড়েছে কিনা? হ্যাঁ, এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে দেখুন জিনিসটা কী হবে। আমরা এলডিসি থেকে উত্তরণ হলে পৃথিবীর বিভিন্ন বাজারে যে আমরা শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি, সেটা আমরা সেগুলো কিন্তু অনেক বাজারে আমরা পাবো না। এই তো এটাতে দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে পলিসি এঙ্গেজমেন্ট হচ্ছে ওই সব দেশগুলোর সঙ্গে, তারা একটু বাড়াতে পারবে কিনা। হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে কিছু পজিটিভ ডেভেলপমেন্ট কিন্তু আমার আছে। যেমন ইউকে বলেছে যে বাংলাদেশে এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও একই রকম সুবিধা, অলমোস্ট একই রকম সুবিধা শর্ত সাপেক্ষে। হ্যাঁ, আমাদের এখন অন্য দেশগুলোর সঙ্গে এঙ্গেজ হতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আমাদের প্রধান বাজার, সেই বাজারে যদি আমরা দেন দরবার করে খানিকটা সুবিধা পাই, সেটা আমাদের কিন্তু সাহায্য করবে। কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন কিন্তু একটা ক্ষণ, যে ক্ষণে বাংলাদেশ চিন্তা করতে পারে আমাদের সক্ষমতার পরিমাণটা আমরা বাড়াবো। তাহলে আমাদের কি করতে হতো, আমাদেরকে দেখতে হবে যে জিনিসগুলো আমাদের সক্ষমতাকে কমায়। যেমন আপনি যদি ম্যাক্রো ইকোনমি যদি ইনস্টেবিলিটি থাকে, আপনি যত চেষ্টাই করেন আপনি কিন্তু ওই মার্কেটগুলো দেখবেন যে ওই কম্পিটিশন আপনার কিন্তু আপনি পারবেন না। ইনফ্লেশন হচ্ছে নাম্বার ওয়ান এনিমি ফর ইয়োর এক্সপোর্ট কম্পিটিটিভনেস। আমাদের যারা মানে মেন কম্পিটিটার্স, সেটা চায়না বলেন, ভিয়েতনাম বলেন, তাদের আপনি ইনফ্লেশন থেকে তাকায় দেখেন কত কম তাদের ইনফ্লেশন। কাজে তারা তাদের যে পণ্যগুলো বানায়, সেই পণ্যগুলো তো তারা সরাসরি গ্লোবাল মার্কেটে অনেক বেশি কিন্তু কম্পিটিটিভ হয়ে যায়। সেটা আমাদেরকে দেখতে হবে। আরেকটি ব্যাপার, অনেক কিছু আছে, আরেকটি ব্যাপার আমি কিছু হাইলাইট করতে চাই, যে আমরা খুব ভালো হতো যে এলডিসি গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে যদি কয়েকটা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারতাম। মুক্ত বাণিজ্য চুক্তি, যেমন ইন্ডিয়ার সঙ্গে একটা কথা হচ্ছে সেপা, আপনি নিজে এ ব্যাপারে অনেক রিপোর্ট করেছেন। তারপর আমাদের এখন চায়নার সঙ্গে কথাবার্তা আছে, জাপান খুব ইন্টারেস্টেড আমাদের সঙ্গে একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করার জন্য আলোচনা চলছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশ আমরা রেডি কিনা, কারণ ওই দেশগুলোর সঙ্গে যদি মুক্ত বাণিজ্য চুক্তি করতে হয়, তাদেরকে আমাদের মার্কেটে কিন্তু ছাড় দিতে হবে। রাইট। আমাদের যে ট্যারিফ, যে শুল্ক আছে আমদানির উপরে, সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে বেশি। এই ট্যারিফ দিয়ে আমরা কিন্তু কোনো মুক্ত বাণিজ্যের আলোচনা করতে পারবো না। তাহলে আমাদের আগে তো নিজের ঘরে প্রিপারেশনটা নিতে হবে যে আমরা যদি বাজার খুলে দিই, আমরা সেই কম্পিটিশন টিকতে পারবো কিনা। আবার দেখুন সরকারের কিন্তু খানিকটা রেভিনিউ আসে কিন্তু ইম্পোর্টেবল ট্যারিফের থেকে। আপনি জানেন যে প্রায় 30% মতো সরকারের যে রেভিনিউ, সেটা আসে ইম্পোর্ট। এবার 26% প্রজেকশন, এবার 26%, এটা প্রজেকশন, কিন্তু আপনি দেখবেন যে বেশি হবে। তখন হয় কি, আসলে যদি আপনি চিন্তা করেন যে এর মধ্যে কিন্তু ভিএটিও আছে, যদি আপনি ভিএটিকে বাদ দেন, তাহলে দেখবেন যে ইম্পোর্টসের উপরে কিন্তু আমাদের ডিপেন্ডেন্স ওরকম বেশি না, 13-14 হয়তো আমাদের রেভিনিউ আসে ওখান থেকে। কিন্তু তারপরেও যেহেতু ওখান থেকে রেভিনিউ আসে, ওনার কনসার্ন যে আমরা ট্যারিফ রেশনালাইজ করতে চাই না। এই ক্ষেত্রে আমি বলবো এইবারের বাজেটে কিন্তু খানিকটা প্রয়াস নেওয়া হয়েছে। গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশ আমরা যেটাকে আমরা বলছি ন্যাশনাল ট্যারিফ পলিসি, জাতীয় শুল্ক নীতি, এটা আমরা গ্রহণ করেছি। এই এনটিপির আওতায় ট্যারিফ রেশনালাইজেশন করার কথা, যেন এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা সেটা সুবিধা নিতে পারি। এখন আমরা মনে করেছিলাম যে, স্পেশালি আমি মনে করেছিলাম যে এই বছরের বাজেটে শক্ত নির্দেশনা থাকবে যে এই ট্যারিফগুলোকে আমরা কীভাবে রেশনালাইজ করবো। হ্যাঁ, এখানে অর্থমন্ত্রী বলেছেন, কয়েকটি পণ্যের কথা মেনশন করেছেন, আমি যদি ভুল না করে থাকি 141টি পণ্যের উপর থেকে সাপ্লিমেন্টারি ডিউটি উঠিয়ে নিয়ে যাওয়া হবে, আরও কয়েকটি কথা বলা হয়েছে। কিন্তু এগেন আমার কাছে মনে হচ্ছে এই পথ চলাটাও আমরা হয়তো একটু শ্লথ গতিতে যাচ্ছি। যদি শ্লথ গতিতে যায়, আমাদের কিন্তু বেশি সময় নাই। ধরেন 26 সাল, তারপরে হয়তো কিছু চেষ্টা তদবির করে 29 সাল পর্যন্ত আপনি করতে পারবেন। তারপরে
আমাদের অনেক বাজার শুল্ক বাড়বে, প্লাস আমরা এখন কিন্তু যারা রপ্তানিকারক তাদেরকে কিন্তু আমরা সাবসিডি দিতে পারি। এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাওয়া মানে কিন্তু ওই সাবসিডি আমরা দিতে পারবো, তারা কিন্তু সেটার চাপের মধ্যে থাকবে। তো সুতরাং সংক্ষেপে বলতে গেলে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আমাদেরকে এনশিওর করতে হবে, সেটা আমাদের কম্পিটিটিভনেসকে নির্ধারণ করবে যে আমরা ভবিষ্যতে কী করব। মুক্ত বাণিজ্যের দিকে যেতে হবে, সেখানে আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, না হলে আমরা পারবো না। আর থার্ড হচ্ছে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, সেটা বিরাট একটা আলোচনা, রপ্তানির যে বৈচিত্র্যকরণ করা, সেখানেও কিন্তু বাংলাদেশ আমরা অনেক পিছিয়ে আছে, আমরা শুধুমাত্র গার্মেন্ট এক্সপোর্ট করছি। এই তিনটে জিনিস আমাদেরকে খেয়াল। নিশ্চয়ই, আমি আবারও আসবো আপনার কাছে। আব্দুল মাতলুব আহমদ, আমরা যদি ভারতের উদাহরণটা টানি, ভারতের সাথে আপনার ব্যবসা বাণিজ্য একরকম অবাধ ব্যবসা বাণিজ্য রয়েছে এবং দুদেশের যে যৌথ চেম্বার সেটার আপনি নেতৃত্বে, আপনার কাছে কি মনে হয় যে আমাদের এন্ড থেকে সমস্যাগুলো কোথায়? যেমন ভারতে আমাদের রপ্তানি খুব চেষ্টা তদবির করছি, কিন্তু ওই যে $1-1.5 বিলিয়ন এরকম একটা, চীনেও কাছাকাছি বা 1 বিলিয়নের নিচে, এটা তো প্রত্যাশিত না। তারা আমাদেরকে অবাধ সুযোগ দিয়ে রেখেছে আমরা বলছি, কিন্তু সুযোগটা আমরা ব্যবহার করতে পারছি না। তো এলডিসি থেকে উত্তরণের পর আসলে নতুন দেশগুলোতে তাহলে কিভাবে যাব আমরা? ওয়েল, সব জায়গায় আসছি ভারতের ব্যাপারটা নিয়ে। নিশ্চয়ই। ভারতে যা যা গুডস ওরা তৈরি করে আর আমরা যা করি মোটামুটি সিমিলার, কাছাকাছি, এবং কমপ্লিমেন্টারি প্রোডাক্টস খুব কম, এক্সেপ্ট দ্যাট আমরা হাই এন্ড গার্মেন্টস কিছু বানাই, সেটা ওরা বানায় না। ওদের থেকে সুতা নিয়ে এসে আমরা হয়তো বানিয়ে ওদেরকে আবার রপ্তানি করছি। বাট এটা খুব নিশ এরিয়া ছাড়া ভারতের সাথে আমাদের পারা খুব মুশকিল। আর এটা হচ্ছে ভারতের কস্ট অফ প্রোডাকশন ইজ চিপার, কারণ ওদের কাছে মিনারেল থেকে শুরু করে মেশিনও নিজের, লেবারও নিজের, টেকনিক্যালও নিজের। তো ওর সাথে আমরা সব কিছু বাইরের থেকে নিয়ে এসে কম্পিটিশনে পারা খুব মুশকিল। তারপরেও কিন্তু বাংলাদেশ প্রায় $2 বিলিয়ন পার হয়ে গেছে। এখন যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখি যে ওয়্যার ডু উই স্ট্যান্ড, ডক্টর রাজাক ভালোই বললেন যে এই যে আমাদের সেপা সিস্টেম করতে হবে, দ্যাট ইজ দুই দিকেই আমরা কিন্তু ডিউটি ফ্রি, অ্যান্ড আমরা কিন্তু ডিউটি ইজ এ বিগ অংশ অফ আওয়ার বাজেট। আপনার এবারে বাজারও দেখবেন এই ডিউটি কিন্তু ওই অঙ্কটা বাদ দেন তো সবাইকে হায় কেউ টাকা করে হয়ে গেল। এখন এই ডিউটি যদি বাদ দিতে হয় তাহলে আমাদের সরকারকে আরেকটা আর্নিং মেথড লাগবে, সেটা হলো কি ভ্যাট। এবং ভ্যাটটা ইজ এ ফ্যান্টাস্টিক একটা সলিউশন দিয়েছিল। 1984-এ শুরু হয়েছিল ভ্যাট বাংলাদেশে স্টার্ট আলোচনা। এটা ভ্যাট অনলাইন 2012 থেকে চেষ্টা করা হচ্ছে, এখনও ভ্যাট অনলাইন ঠিকমতো হচ্ছে না। ওকে, এখন ভ্যাট লাইন কেন হচ্ছে না অনলাইন, এটা এখন কাকে বলবো, এনবিআর দোষ না ব্যবসায়ীদের দোষ, এটা এখন আমি মনে করবো যে দুইজনেরই কিছু একটা খামখেয়ালি আছে। যত আমরা ডিজিটালাইজ করে ফেলতে পারবো তত বেশি আর্নিং আসতে থাকবে। এখন ভ্যাট যদি আমরা এমন বড় করতে পারি যে ডিউটিকেও সারপাস করে নিতে পারে, তাহলে ডিউটি জিরো করলে আমার সমস্যা নেই। না, ভ্যাট বাড়ানোর তো একটা নেগেটিভ দিক আছে, সাধারণ মানুষের উপর ডিরেক্টলি এই চাপটা পড়ে যায়। যদি ডিরেক্ট ট্যাক্সে যায় সেটা একরকম হিসাব, সেটা আবার যৌক্তিক কোনো পদক্ষেপ কিনা, আপনার কি মনে হয়? আমি ডক্টর রাজ্জাকের কাছ থেকে একই ব্যাখ্যা শুনবো। আমি খালি এটাই বলার চেষ্টা করছি, ইন্ডিয়া দেখেন ইমপ্রুভ করে গেল, বাট ইন্ডিয়াতে আপনি যান হোটেলে খান, স্টেটের ভ্যাট হচ্ছে 14, হোটেলে খাওয়া কথা বলছি, আবার সেটেল ট্যাক্স হচ্ছে 14, 28% কিন্তু আপনি ভ্যাট দিচ্ছেন, বোঝা যায় না। ওকে, সো আমরা কিন্তু সেদিক দিয়ে 15% আছি, বাট আমরা ফেডারেশন থেকে বলেছিলাম এটা 7.5-8-এর দিকে ফিক্স করে দিতে। এত উপরে দিলে ভ্যাট না দেওয়ার প্রবণতা চলে আসে, কারণ 15% তো লাভও হয় না কোনো ব্যবসায়। তো 15% ভ্যাট দিলে কাস্টমার দিতে চায় না, তখন বলে ভাই কি নগদে দেন, আমরা ওই চেক দিয়ে নিতে পারবো না। তো আমি যেটা বলার চেষ্টা করছি, যদি আমাদের ইন্টারনাল রিসোর্সেস ভ্যাট জাতীয় যদি আমরা কালেকশন করতে পারি ইনাফ, তাহলে আমাদের সেপা এগুলো নেগোসিয়েশন খুব ইজি হবে। কিন্তু আজকে এটা রাজা কারেক্টলি বললেন, এত হাই ডিউটি দেওয়ার পরে আপনি কী আর সেপা নিয়ে আলাপ করবেন। বাট তারপরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2018 থেকে আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, দেখো আমরা কিন্তু মিডল ইনকাম কান্ট্রি হয়ে যাবো 21-এ, তখন কিন্তু তোমাদের অনেক কিছু থাকবে না, তো এখন থেকে তোমরা সক্ষমতা অর্জন করো। এবং আপনি খেয়াল করে দেখবেন হিউজ অ্যামাউন্ট অফ টাকা কিন্তু খরচা হচ্ছে অন স্কিল ডেভেলপমেন্ট। অ্যান্ড এই জাতীয় জায়গায় সরকার কিন্তু অনেক অ্যালার্ট এবং অনেকগুলো কমিটি কিন্তু শুরু হয়ে গেছে যে আমাদের সক্ষমতাটা কী করে বাড়ানো যায়। আমরাও আইএসসি টাইএসসি এগুলোর মধ্যে আছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের থিঙ্কিং কিন্তু খুব স্ট্রেইট, যে আমরা যাতে কোনো সময় এলডিসি হয়ে আবার ধরা না খাই। কারণ অনেক দেশ আছে এলডিসি থেকে বের হয়ে
আটকে গেছে, আর আগাতে পারে না। তখন এইটাও গেল, ওইটাও গেল। না, বাড়ার এই যে এলডিসি থেকে বের হওয়ার প্রক্রিয়াটাও কি আমাদের লেংদি হয়ে গেল কিনা? আমরা 15 সালে যেই মাথাপিছু আয় ছিলাম, গেল 3 বছর ধরে কিন্তু ডলারের হিসাবে মোটামুটি একটা জায়গায় আটকে আছি। সো এখান থেকে বেরোতে গেলে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের যে টার্গেট সেটা অ্যাচিভ করতে গেলে কিন্তু বড় একটা গ্রোথ লাগবে। ডক্টর রাজাক, আপনার কি মনে হয় যে আমরা এলডিসিতে যাওয়ার আগেই এই ট্র্যাপের মধ্যে বা এখানে বেশি সময় ব্যয় করে ফেলছি কিনা? এলডিসি গ্র্যাজুয়েশনের যে 3টা আপনি জানেন যে প্যারামিটার indicator আছে, এটার মধ্যে একটা হচ্ছে এই জিএনআই পার ক্যাপিটা কত ইনকাম হবে সেটা আমরা অলরেডি এক্সিড করে ফেলেছি। আমরা যদি ওখানে আটকেও থাকি, জিনিসটা হচ্ছে আপনি একবার থ্রেশহোল্ডের উপরে গেলে আপনি ফল না করলে ঠিক আছে, ওখানে থাকলেও আপনাকে যে গ্রো করতে হবে ফার্দার, নট দ্যাট আপনি অলরেডি সেটা আমরা এক্সিড করে ফেলেছি। ইনফ্যাক্ট 3টে ইন্ডিকেটর যেটা আছে, একটা হচ্ছে হিউম্যান এট এ টাইম আমরা অর্জন করেছি, আর একটা ভালনারেবিলিটি ইন্ডেক্স, আমরা সবগুলোতে আমরা এক্সিড করে গিয়েছি। কাজে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছি, আমাদের কোয়ালিফিকেশন হবে, হ্যাঁ, এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তারপরে আমাদের আপার মিডল ইনকাম যেটা আমরা আমাদের একটা ইস্যু আছে, যেটা হচ্ছে যে আমাদের যেহেতু পপুলেশন 75 মিলিয়নের বেশি, আমরা যদি পরে খারাপও করি আমরা এলডিসিতে ফিরে আসতে পারবো না, হ্যাঁ, সেই দরজা আমাদের বন্ধ। কিন্তু দেখুন এটা কেন হবে, একটা দেশ কেন পেছনে যাবে? আমি তো মনে করি যে আমাদের ওই সম্ভাবনা নাই যে আমরা পিছনে আসবো। ক্রাইসিস হয় কি, ক্রাইসিস সব দেশে থাকবে, ক্রাইসিস হবে বলেই তো পলিসিগুলো আছে। ক্রাইসিসের সঙ্গে পলিসিগুলোকে ভালো করে লিঙ্ক করতে পারলে আপনি কিন্তু ক্রাইসিস থেকে বের হয়ে আসতে পারবেন। প্রকৃষ্ট উদাহরণ শ্রীলঙ্কা, একটা ইকোনমি তারা বাস্ট হয়ে গিয়েছিল, তাই না, তারা ডিফল্ট করলো, তারপরে দেখুন 1 বছরের মধ্যে তারা কিন্তু বাউন্স ব্যাক করেছে আর কি, হ্যাঁ। তারা এখন এক্সপোর্টে ভালো করা শুরু করেছে, তাদের রেমিটেন্স ভালো আসছে, তাদের ট্যুরিজম বেড়েছে। এটা কেন? কারণ হচ্ছে এমনকি আমাদের যে ধার দিয়েছিলাম সেটা টাকাও তারা ফেরত দিয়েছে। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। কিন্তু এটা আপনি দেখুন, আমি সেগুলো বলছি, আমাদের কিন্তু পলিসি চয়েস কিন্তু আছে, আমরা পলিসিগুলোকে এখন পর্যন্ত শক্তভাবে কাজ করতে পারি না। আপনি আইএমএফ এর কন্ডিশনালিটির কথা বলছি আমরা সবসময়, আইএমএফ এর যেসব কন্ডিশনালিটির কথা বলা আছে, এগুলো তো আমাদের 7-5 প্ল্যান, 8-5 প্ল্যানের মধ্যে বলা আছে। ইকোনমিস্টরাই বহুদিন ধরে, আমরা অনেকদিন ধরে এগুলো বলেছি। এগুলোকে ইমপ্লিমেন্টেশন, আমাদের যে জায়গাটা খুব ল্যাকিং, যে কোনো সেক্টরে যে কোনো জায়গায় আমাদের চমৎকার পলিসি ফ্রেমওয়ার্ক আছে, কোনো সন্দেহ নেই। ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন। আমি মাতলুব আহমেদের আরেকটা পয়েন্ট আপনার মাধ্যমে আনতে চাই। উনি ভ্যাটের হার বাড়ানোর পক্ষে একটা যুক্তি দেখিয়েছেন। আসলে এত বেশি ট্যারিফ যদি থাকে কোনো দেশের সাথে, আমরা আসলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে বলে আমাদের একটা পারসেপশন। একটু কারেকশন করি, ভ্যাটের হার না, ভ্যাটের নেটটা বড় করার জন্য বলছে। হার দরকার আরো কমাই দিতে হবে, কিন্তু ভ্যাটের নেটটা, মানে যারা এখন ভ্যাটের আওতায় নেই তাদেরকে ভ্যাটের আওতায় আনার জন্য আমরা রিকোয়েস্ট করছি। সেটা কিভাবে? না, এটা একটা প্রস্তাবনা। উনি বলেছেন যে ভ্যাট 15% না করে যদি ভ্যাটের রেটটাকে আমরা ধরুন 10% করলাম এবং তারপরে নেটটা বড় করলে সেখান থেকে রেভিনিউ বেশি আদায় হতে পারে। যে ইনফরমেশন আমি আপনাকে দিতে পারি, যে তথ্য আমার কাছে আছে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি ভ্যাট ইল্ড। ধরেন ভ্যাটটা তো 15%, শতকরা 15%, আমি যদি সব সেক্টর থেকে 15% উঠাতে পারি, তাহলে ভ্যাটের রেশিও কত হবে জিডিপিতে? 15% হওয়ার কথা। আমাদের সেখানে আছে 2.5 থেকে 3 ভাগের মতো। কাজে ওখানে একটা বড় একটা গ্যাপ আছে, কারণ সব সেক্টর আমরা তো অ্যাপ্লাই করতে পারি না। তারপরে যেটা হয়েছে, ভ্যাটে আমরা অনেকগুলো রেট দিয়েছি, রিটেল লেভেলে অনেক সেক্টরে আছে রেটগুলো আলাদা। ভ্যাটের একটা সায়েন্টিফিক লজিক ছিল, আপনি যদি ভ্যাটটাকে সবগুলো সেক্টরে যদি ঠিক করে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমরা যেটাকে বলি ডিস্টোরশনটা, প্রোডাকশনের দিক থেকে, কনজিউমারের দিক থেকে, সেই ডিস্টোরশনটা কিন্তু অনেক কমে যাবে। যেহেতু আমরা করতে পারি না, ওখানে অনেক ডিস্টোরশনের ব্যাপার আছে। আচ্ছা, এখন এই ব্যাপারে আমার মতামত হচ্ছে যে ভ্যাটের রেট কমানো কিনা, ওকে, এটা কমাতে হলে আপনাকে অবশ্যই কিন্তু নেট বড় করতে হবে। হ্যাঁ, কাজে সেটা একটা এনিবারে চিন্তা করার বিষয়, যে করে তারা যদি নেট বড় করতে না পারে তাহলে কিন্তু রাজস্ব ফল করবে। হ্যাঁ, সেটা একটা কিন্তু বড় সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে ভ্যাটের ক্ষেত্রে স্পেশালি, যে ভ্যাটের কিছু কিছু জায়গায় কিন্তু জনগণ কিন্তু ভ্যাট দিচ্ছে। আপনি অনেক জায়গায় যে জিনিস কিনেন না জানেন, অজান্তেই ভ্যাটটা, না অজান্তে না, ভ্যাট পণ্যের বিপরীতে সব দাম তো ভ্যাট ইনক্লুসিভ হওয়ার কথা, আপনি ভ্যাট দিচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে ওই ভ্যাটটা ঠিক করে আবার কোষাগারে জমা হচ্ছে কিনা, সেখানে কিন্তু অনেক ঘাটতি আছে। কাজে সেখানেও কিন্তু আমাদের একটু স্ট্রিমলাইন করার ব্যাপার আছে। সো ওভারঅল ভ্যাট মেথডটা ভালো, ওভার টাইম সরকারকে কিন্তু এটার উপর রিলাই করতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ছোট্ট করে বলে রাখতে চাই, ভ্যাট হচ্ছে এগেইন সে কিন্তু একটা পরোক্ষ কর ব্যবস্থা। আমাদের বাংলাদেশে আরও ভ্যাট বাড়বে কোনো সন্দেহ নেই, আমাদের কিন্তু আরও প্রত্যক্ষ করের দিকেও যেতে হবে। যদি আমরা প্রত্যক্ষ কর থেকে এনাফ রাজস্ব আহরণ না করতে পারি, তাহলে যেটা হয়, সমাজে কিন্তু বৈষম্য তৈরি হয়।
হ্যাঁ, সমাজে বৈষম্য তৈরি হয়, এটা কোনোটাই কাম্য না। আপনি দেখেছেন যে এই যে একটা ব্যাপারে আমরা খুবই উদ্বিগ্ন যে বাংলাদেশে যে রেটে কিন্তু বৈষম্য বাড়ছে। এই দেখেন ইকোনমিক গ্রোথ হচ্ছে, অনেক মানুষ ধনী হচ্ছে, এইটা একটা ইকোনমিক স্ট্রেংথ কেন যায় না, কিন্তু সম্পদের বন্টন যদি ভালো না হয় এটা কিন্তু আপনার ভবিষ্যতের সিকিউরিটি স্ট্যাবিলিটি কিন্তু আপনাকে একটু কনসার্নের মধ্যে ফেলতে পারে। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় আমাদের একটু চিন্তা করতে হবে। কাজে আমি বলবো যে ডিরেক্ট ট্যাক্সেশন এই বাজেটে খানিকটা দিক নির্দেশনা আছে, কিন্তু এটাকে আরেকটু ভালো করে ধরতে হবে। যারা সক্ষমতা, যারা ট্যাক্স দিতে পারেন তাদের কিন্তু অবশ্যই ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে। আপনাকে উদাহরণ দিয়ে দেখুন, বাংলাদেশে আমাদের টপ 10% যদি আপনি হাউস হোল্ড ধরেন, তারা কিন্তু আমাদের জাতীয় আয়ের প্রায় 35 থেকে 45% সম্ভবত তারা এখন করছে। ইনারা যদি মাত্র 15% এটা যদি ট্যাক্স দেন, তাহলেও কিন্তু আপনি জিডিপি আকারের তুলনায় প্রপোর্শন অনুযায়ী প্রায় 6% অফ জিডিপি কিন্তু আপনি তাদের কাছ থেকে ট্যাক্স হিসেবে নিয়ে আসতে পারেন। এখন মাত্র সেখানে 1.5%, 2% এদিকে ঘোরাফেরা করছে। সেখানেও কিন্তু ভালো একটা সম্ভাবনা। নিশ্চয়ই। আমাদের শেষের দিকে আলোচনা চলে এসেছে। আব্দুল মাতলুব আহমদ, আপনাকে দিয়েই শেষ করব আজকের আয়োজন। একজন ব্যবসায়ী হিসেবে এরকম কি কোনো বিশ্লেষণ আপনি করেছেন কিনা যে বাজেটে আমি এই আশা করেছিলাম হয়নি, এটা হলে ভালো হতো? কিছু শুল্ক সংক্রান্ত বিষয় আপনার নিজের ব্যবসায় যেটা আমরা দেখেছি যে মোটর সাইকেলের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, এর বাইরে দু একটা পয়েন্ট যদি আপনি রেজ করতে চান। ওয়েল, আমি সবসময় বলবো যে এবারে বাজেটটা খুব চ্যালেঞ্জিং টাইমে বাজেট। মানে এবার সরকার দেবার চেয়ে নেবার চেষ্টা বেশি করার চেষ্টা করছে। তারপরেও আমি খুব সারপ্রাইজ ছিলাম যে বেশি নেয় নাই। অনেক ক্ষেত্রে দেখলাম সেম রেখেছেন, কয়েকটা জায়গায় বাড়িয়েছেন খুব হালকা, আর কয়েকটা জায়গায় চেষ্টা করেছেন দেবার জন্য। যেমন এআই কিংবা যেগুলো আমাদের মোটর আসবে, বড় মোটর সাইকেল এবং গাড়ির জন্য যেসব আমরা মোটর আমরা বানাবো এখন এখানে, তারপরে আমাদের মোটর সাইকেলের যে কম্পোনেন্টসগুলো বা ইঞ্জিনটা যদি আমরা দেশেই অ্যাসেম্বলিং করি, মানে ভ্যালু অ্যাডেড করলাম, লোক এমপ্লয় করলাম, তাহলে ওটার মধ্যে কিছু ছাড় দিলেন। দেখা যাচ্ছে সরকার চেষ্টা করছেন অন্তত কয়েকটা জায়গায় তো অন্তত আমি একটু সাপোর্টটা কন্টিনিউ রাখি। আর জিনিস খেয়াল করে দেখবেন এবারে বাজেটে ওনারা কিন্তু বিগ মেগা প্রজেক্টের উপর খুব একটা চাপ দেন নাই। তার মানে কি, এই যে যদিও ওনারা বলছেন প্রাইভেট সেক্টরে টাকা টানবেন, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে অত টাকা উনি টানেন না, তাহলে তো আমরা টাকা পাবো কোথায়? তো সেই হিসাবে আমি বলবো এই বাজেটে কোনো বিগ সারপ্রাইজ আমরা পাইনি। ছিল না, আমরা ভয় পাচ্ছিলাম যে এবারে হয়তো সবখানে হয়তো বাড়ায় দেবে, ভ্যাটই হয়তো 30% করে কিনা, কারণ টাকা তো নাই। তারপরও সরকার এই মিনিমাম টাকাটা কিভাবে ডিস্ট্রিবিউট করবেন এবং সেটা খুব স্মার্টলি একটা ডিসিশন করেছেন। আমি মনে করি এই যে আমরা আলাপ আলোচনার মধ্যে গরিবদের জন্য যেগুলা হিট করতে পারে, যেমন টেলিফোনে কথা বলা কিংবা ইন্টারনেট কিংবা খাওয়া দাওয়ার যে নিত্য প্রয়োজনীয়, এগুলোতে আমি কেন জানি মনে হয় এগুলো ওনারা ছাড় দিয়ে একটা গরিবদের মুখে হাসি ফোটাবেন। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডক্টর রাজা। 30 সেকেন্ড সময় আছে যদি কিছু যোগ করতে চান, যে এই মাস ধরে তো বাজেটের উপর আলোচনা চলবে, হয়তো শেষ মুহূর্তে অর্থমন্ত্রী চাইলে কিছু পরিবর্তন আনতে পারেন, কোন 2-3টে পরিবর্তন প্রত্যাশা করেন? আমি একটি খালি পরিবর্তনের কথা বলবো, যেটা আমি দেখলাম যে ইনফ্লেশন গত 2 বছর ধরে বাংলাদেশে মূল্যস্ফীতির হার 9-10 ভাগে ঘোরাফেরা করছে। সাধারণ মানুষ কিন্তু অসম্ভব চাপের মুখে আছে। আমরা আশা করেছিলাম যে এই বছরের বাজেটে হয়তো সামাজিক সুরক্ষা খাতে যে অ্যালোকেশন বরাদ্দ সেটা বাড়বে। হ্যাঁ, বেড়েছে, 10,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু মোটামুটি হিসাব করে যেটা দেখলাম যে এর মধ্যে প্রায় 9,600 কোটি টাকা পেনশন ম্যানেজমেন্টের মধ্যে যাচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের পেনশনের জন্য ব্যয় করা হবে। মাত্র 400 কোটি টাকা হচ্ছে দিয়ে প্রকৃত অর্থে সামাজিক যে সুবিধা, সমস্যাটা যেটা হচ্ছে যে কিছু বয়স্ক ভাতার পরিমাণ না, আওতা বাড়ানো হয়েছে, আর বিধবা ভাতা। কিন্তু আমি বলবো দেখুন এখনো সুযোগ আছে, এটাই জুন মাস আলাপ আলোচনা হচ্ছে। আমরা যদি যেটা মতলব ভাই বলেছেন যে ওই ডেভেলপমেন্ট বাজেটটাকে কাট করে ওখান থেকে যদি আমরা আরও 15-20 হাজার কোটি টাকা নিয়ে এসে যদি এই খাতে দিতে পারতাম, আমার কাছে সাধারণ মানুষের কষ্ট খানিকটা লাঘব করতে পারতাম। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করব যে অর্থমন্ত্রী হয়তো এই মাসের আলাপ আলোচনার প্রেক্ষিতে জনবান্ধব আরও একটা সিদ্ধান্ত নেবেন। কষ্ট করে আসার জন্য আবার ধন্যবাদ দিচ্ছি দুজনকে। ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠ। ভালো থাকবেন সবাই।